কখনো মনে হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের শক্তিশালী ওয়েদার সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে বাংলাদেশের চট্টগ্রামের দিকে যেতে পারে, আবার কখনো মনে হচ্ছে যে এটা একটা অতি গভীর নিম্নচাপ রূপে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপরে ল্যান্ডফল হয়ে ক্রমশ আরব সাগরের দিকেও সরে যেতে পারে। প্রিয় দর্শক, বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেল থেকে শুরু করে অনেকেই এই মুহূর্তে যথেষ্ট কনফিউজ রয়েছেন যে এই ওয়েদার সিস্টেমটা সম্ভাব্য গতিবিধি কি হতে চলেছে। এমনকি এটা এই মুহূর্তে একটা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, তারপরেও কিন্তু এর গতিবিধি সম্পর্কে সঠিক আন্দাজ পাওয়া যাচ্ছে না। আজকের পূর্বাভাসে এই ব্যাপারে যতটা সম্ভব আপনাদের ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করব। বাংলার উপরে এর কেমন প্রভাব পড়তে পারে সেই ব্যাপারেও জানাবো। যদি ওয়েদার সিস্টেমটি ঘূর্ণিঝড়ের চেহারা নেয় তাহলে সৌদি আরবের দেওয়ার নাম ফেইঞ্চাল রাখা হবে এই ঘূর্ণিঝড়টির ক্ষেত্রে। আজ হলো নভেম্বরের 25 তারিখ, সোমবার, সাল 2024। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। প্রিয় দর্শক, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন। এই মুহূর্তে আমরা প্রথমে একটু বাতাসের গুণগত মানের দিকে নজর রাখছি, কারণ বাতাসের প্রবাহ যতই কমেছে ততই কিন্তু দূষণের মাত্রা বেড়েছে। যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলকাতার ইউএস কনসালেট অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিদেশ মন্ত্রক রয়েছে কলকাতা শহরে, সেখানে বাতাসের গুণগত মান ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 10:30 পেরিয়েছে, এখন 344 মাইক্রন প্রতি কিউবিক মিটারে, এবং যেটা কিন্তু আর আনহেলদি অর্থাৎ অস্বাস্থ্যকর ক্যাটাগরিতে নেই, তার থেকেও আরও এক ধাপ খারাপ পর্যায়ে গেছে, এবং এটা এই মুহূর্তে সিভিয়ার অর্থাৎ মারাত্মক পর্যায়ে রয়েছে, এবং এখানে আপনারা সিম্বল দেখে সেটা আন্দাজ করতে পারছেন। আপনাদের অবগতির জন্য বলতে চাইবো যে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের সমতলের সমস্ত জায়গা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের যে এলাকাগুলো রয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া, বিশেষ করে দক্ষিণবঙ্গ লাগোয়া, সেই এলাকাগুলোতে কিন্তু এই মুহূর্তে দূষণের মাত্রা অত্যধিক বেশি রয়েছে। আগামী 72 ঘন্টা এই রকমই পরিস্থিতি চলার সম্ভাবনা। তবে ধাপে ধাপে কিন্তু এবার বায়ু দূষণের মাত্রা বা বাতাসের যে গুণগত মান সেটা একটু একটু করে ভালো হওয়ার একটা আশা দেখতে পাচ্ছি, কারণ 72 ঘন্টা পর থেকে কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে দক্ষিণ পূবালি হাওয়া ঢুকবে। এখন যেটা হচ্ছে যে উত্তর পশ্চিম ভারতের দিক থেকে গঙ্গার সমভূমি এলাকা ধরে উত্তরে হাওয়ার টানে কিন্তু অনেক যে দূষিত উপাদানগুলো সেগুলো কলকাতা এবং পার্শ্ববর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে চলে আসছে, কিন্তু 72 ঘন্টা পর থেকে বঙ্গোপসাগরের দিক থেকে হাওয়া ঢোকার পরিস্থিতি তৈরি হবে লোয়ার এবং আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। ফলে তখন কিন্তু দূষণের মান ধীরে ধীরে কমতে বা বাতাসের গুণগত মান একটু একটু করে ভালো হবে এরকমই আশা রয়েছে। আর যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো এক্ষেত্রে পরিস্থিতির অনেকটা উন্নতির সম্ভাবনা থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কা উপকূলের ঠিক খানিকটা পূর্ব দিকে এখানে কিন্তু ওয়েদার সিস্টেমটি একটা সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে, এবং এর যে আউটার ব্যান্ড সেটা কিন্তু অন্ধ্র থেকে শুরু করে তামিলনাড়ু, সেই সাথে ওড়িশা, এমনকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা কলকাতা এবং পার্শ্ববর্তী আরও যে এলাকার দিকে বাতাসের উপরিস্তরের মেঘ কিন্তু পৌঁছে যেতে শুরু করেছে। এমনকি এর প্রভাবে ছত্তিশগড়ের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু বাতাসের উপরিস্তরে অল্প অল্প করে মেঘ পৌঁছে যেতে শুরু করেছে। বাংলাদেশের সমুদ্র তীরবর্তী এলাকা, ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী এলাকার দিকেও কিন্তু এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মেঘগুলো পৌঁছে যেতে শুরু করেছে। এই মুহূর্তে ওয়েদার সিস্টেমটা চারিদিকে আরব সাগরের দিক থেকে পশ্চিমা বাতাস এত প্রবল গতিবেগে ঢুকছে, যেটা কিন্তু সর্বশেষ উপগ্রহ চিত্র থেকে স্পষ্টতই ধারণা পাওয়া যাচ্ছে, এবং এদিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার সাপোর্ট অর্থাৎ যে জলীয় বাষ্পের যোগান সেটা কিন্তু এই সিস্টেমটা চারিদিকে যাচ্ছে। অন্যদিকে সুমাত্রার বান্দাজ উপকূল, দক্ষিণ আন্দামান সাগর এবং সেই সাথে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা থেকেও কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া এই সিস্টেমটা চারিদিকে ঢুকছে, অর্থাৎ দুই দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া এই সিস্টেমটা চারিদিকে ঢুকে আসছে। তবে অন্যদিকে আর একটা সমস্যাও রয়েছে সিস্টেমটাকে দুর্বল করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিক থেকে এবং সংলগ্ন উত্তর পাকিস্তানের দিক থেকে ঠান্ডা হাওয়াকেও টানতে শুরু করছে, যে কারণে খানিকটা অস্বাভাবিকভাবেই দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে উত্তর ভারতের মতো কিন্তু রাতের তাপমাত্রা অনেকটা কমে গেছে, এবং আগামী 3-4 দিনে কিন্তু গোয়া থেকে শুরু করে কর্ণাটক, সেই সাথে তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ, সেই সাথে তামিলনাড়ু থেকে শুরু করে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী ওড়িশা দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে যেখানে শীতের প্রভাব একেবারেই পড়ে না বললেই চলে, সেই এলাকাগুলোতেও কিন্তু আগামী 3-4 দিনে রাতের তাপমাত্রা অনেকটা কমতে দেখা যাবে। অর্থাৎ উত্তরে হাওয়া কিন্তু লাগাতার এই এলাকাগুলোর ওপর দিয়ে বয়ে গিয়ে এই সিস্টেমটা চারিদিকে ঢুকবে বলেই মনে হচ্ছে। অর্থাৎ এই সিস্টেমটাকে শক্তিশালী করার মতো বিভিন্ন রকম ফেভারেবল কন্ডিশন এই মুহূর্তে রয়েছে। এই জায়গাগুলোতে সি সারফেস টেম্পারেচার 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, উইন্ড শেয়ার লো টু মডারেট রয়েছে, অর্থাৎ এলোমেলো বায়ুপ্রবাহ যেটা ট্রপোস্ফিয়ারের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম হলে কিন্তু
সিস্টেমগুলো তৈরি হওয়ার সময় অর্থাৎ ফরমেশন হতে যখন থাকে তখন কিন্তু বাতাসের প্রবাহকে সেটা বাধা দেয়। তো সেই রকমের বাতাস কিন্তু বা এলোমেলো প্রবাহ কিন্তু কম রয়েছে, ফলে এর সাথে এমজেও কিন্তু সাপোর্ট করবে এবং বিভিন্ন রকম অ্যাটমসফিয়ারিক কন্ডিশন কিন্তু সিস্টেমটাকে সাহায্য করবে বলেই মনে হচ্ছে। তবে এই উত্তরে শুকনো হওয়া কিন্তু সিস্টেমটা চারিদিকে সব সময় ঢুকতে থাকবে, সেদিক থেকে সিস্টেমটা যেখানেই যাক উত্তরে হওয়া কিন্তু সিস্টেমটা চারিদিকে ঢোকা কোনো সময় কিন্তু বন্ধ হবে না। যেহেতু সিস্টেমটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা, ওড়িশা থেকে অনেকটা দূরে রয়েছে, তাই এই সিস্টেমটার প্রভাবে ট্রপোস্ফিয়ারে উপরিস্তরে মেঘ ঢুকলেও আপাতত আরও প্রায় পরবর্তী 3 দিন অর্থাৎ আজ নভেম্বরের 25, আগামীকাল 26 এবং তার পরবর্তী দিন 27 তারিখ, এই 3 দিন কিন্তু ওড়িশার বেশিরভাগ এলাকার সাথে সাথে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গা, সেই সাথে বাংলাদেশের বেশিরভাগ এলাকা বা বলা বাহুল্য সব এলাকা, ভারতের ত্রিপুরা সব এলাকা, ঝাড়খণ্ড, বিহারের সমস্ত এলাকা, এই এলাকাগুলোতে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। অর্থাৎ একটু আধটু মেঘলা পরিস্থিতি তৈরি হলেও বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নজরে আসছে না। মেঘালয় এবং আসামের কিছু কিছু জায়গাতে একটা পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যাচ্ছে, যে কারণে হালকা ছিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে, দুটো একটা জায়গার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পূর্ব ভারত, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ জায়গাতে শুকনো আবহাওয়া চলবে আরও প্রায় 3 দিন। বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে আবহাওয়াতে সামান্য পরিবর্তন ধরা পড়বে। দিনের বেলাতে যে রোদের তেজ একটা বিগত বেশ কিছুদিন ধরেই মালুম হচ্ছিল, সেটা কিন্তু এবার কমে আসবে এবং রোদের যে ঔজ্জ্বলতা সেটা কিন্তু কমতে থাকবে, অর্থাৎ ঘোলাটে একটা পরিস্থিতি তৈরি হবে আগামী 3-4 দিনে, যেটা কন্টিনিউ থাকবে এবং যত সময় যাবে ততই কিন্তু ধীরে ধীরে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে থাকবে এবং বৃষ্টির পরিস্থিতি অনুকূল হতে থাকবে দক্ষিণাঞ্চলের এলাকাগুলোর দিকে। প্রিয় দর্শক, এই মুহূর্তে এই ওয়েদার সিস্টেমটাকে অর্থাৎ যেটা ফেঞ্জালে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা, সেটাকে মার্কিন যে আবহাওয়া গবেষণা সংস্থা রয়েছে অর্থাৎ জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার, তারা কিন্তু সিস্টেমটাকে 99B নামে ট্র্যাক করে অভিহিত করছে এবং সিস্টেমটার যে ইনফ্রারেড যে ইমেজ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীলঙ্কা দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা এবং পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু এখানে মেঘের আনাগোনা অনেকটাই বেড়েছে এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত সিস্টেমটা কিন্তু ঠিক এই জায়গাতে অবস্থান করছে, অর্থাৎ শ্রীলঙ্কা উপকূল থেকে এখনো পর্যন্ত বেশ খানিকটা দক্ষিণ পূর্ব দিকে এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর উপরে কিন্তু অবস্থান করছে। অর্থাৎ ইকুয়েটোরিয়াল যে ইন্ডিয়ান ওশান এবং নিরক্ষরেখা যে জায়গাটা রয়েছে, ইকুয়েটর যে জায়গায় রয়েছে, সেই জায়গার কাছাকাছি জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত সিস্টেমটা অবস্থান করছে। এক্ষেত্রে বিভিন্ন গ্লোবাল যে ওয়েদার মডেল রয়েছে, যেরকম নাভগেম, তাদের ইন্ডিকেশন রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে ট্র্যাক করতে করতে এগোতে থাকবে। এই যে হলুদ রঙের আগানো যে জায়গাগুলো দেখছেন আপনারা, এটা হচ্ছে নাভগেমের ট্র্যাক, ইউএস নেভির ওয়েদার মডেল এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তামিলনাড়ু উপকূলের কাছাকাছি জায়গাতে ল্যান্ডফল হয়ে এটা ক্রমশ আরব সাগরের দিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর উপর দিয়ে আরব সাগরে চলে যাওয়ার সম্ভাবনা। এদিকে লাল রঙের আগানো যে জায়গাগুলো দেখছেন, এটা হচ্ছে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম অর্থাৎ মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে তাদের সম্ভাব্য প্রেডিক্টেড ট্র্যাক এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েদার সিস্টেমটা শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের দিকে এগোনোর পরবর্তীতে কিন্তু এটা রিকার্ভ করতে থাকবে এবং রিকার্ভ করার ক্ষেত্রে যে সব থেকে বড় কারণ সেটা হচ্ছে আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের স্টিয়ারিং কারেন্ট, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে অনেক বেশি উচ্চতায় যে বায়ু প্রবাহ রয়েছে সেটাই কিন্তু এই সিস্টেমটাকে এইভাবে কার্ভ করাতে থাকবে, এরকমটা ইন্ডিকেশন কিন্তু জিএফএস এর রয়েছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়েদার সিস্টেমটা একেবারে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলের দিকে এগিয়ে যাবে এবং সেক্ষেত্রে একেবারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সংলগ্ন মায়ানমার উপকূলে খুব কাছে চলে যেতে পারে ওয়েদার সিস্টেমটি। তবে এক্ষেত্রে জিএফএস এর যে এনসেম্বল মেম্বার্সরা রয়েছেন, তাদের যেহেতু অধিকাংশেরই মতামত যে এটা উত্তর পশ্চিম দিকে এগোনোর সাথে সাথে পরবর্তীতে রিকার্ভ করে মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশ এবং উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে, তাই কালো রঙের যে রাঙানো জায়গাটি দেখছেন এটা কিন্তু তাদের মেইন মডেলে এটা প্রকাশ পেয়েছে। তবে এক্ষেত্রে কিছু এনসেম্বল মেম্বার্সরা জিএফএস এর তারা কিন্তু ইন্ডিকেট করছেন যে এটা দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে গিয়ে আরব সাগরের দিকেও চলে যেতে পারে। আমরা যদি মার্কিন ওয়েদার মডেল জিএফএস এর যে মডেল প্রেডিকশন রয়েছে সেটার দিকে নজর রাখি, তাদের যে প্রজেকশন রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার দক্ষিণ পূর্বাঞ্চলে কিন্তু ওয়েদার সিস্টেমটা একটা সুস্পষ্ট নিম্নচাপ রূপে আজ অবস্থান করছে এই মুহূর্তে এবং পরবর্তীতে যত সময় যাবে এটা কিন্তু ধীরে ধীরে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্র উপকূল এবং সংলগ্ন উত্তর শ্রীলঙ্কা উপকূলের দিকে কিন্তু এগোতে থাকবে। তবে তার পরবর্তীতে কিন্তু এটা নিজেকে ধীরে ধীরে গুছিয়ে উঠতে শুরু করবে এবং শক্তি সঞ্চয় করতে শুরু করবে এবং সেক্ষেত্রে নভেম্বরের 28 তারিখ হতে হতে কিন্তু উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার দিকে মেঘ পৌঁছে যেতে শুরু করবে, এরকমটা ইঙ্গিত রয়েছে এবং ততক্ষণে কিন্তু ওয়েদার সিস্টেমটা দক্ষিণ ভারতের রাজ্যগুলো ছেড়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের দিকে টার্গেট করে এগোতে থাকবে, এরকমটাই মনে হচ্ছে এবং তার প্রভাবে
পূবালি হাওয়ার যোগান কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতে বাড়তে শুরু করবে নভেম্বরের 28 তারিখ থেকে, এরকমই কিন্তু ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। এবং সেক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে পরবর্তীতে যত সময় যাবে ততই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘের আনাগোনা বাড়তে থাকবে এবং ধীরে ধীরে এটা কিন্তু মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় পৌঁছে এটা একটা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এবং পার্শ্ববর্তী এলাকাগুলো ছাড়াও ভারতের ত্রিপুরা এবং পার্শ্ববর্তী আসামের শিলচর এবং পার্শ্ববর্তী এলাকার দিকেও মেঘ পৌঁছে যেতে পারে। ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতেও মেঘ পৌঁছে যাওয়ার সম্ভাবনা এবং বৃষ্টিও শুরু হতে পারে। পরবর্তী সময় সিস্টেমটা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে বাংলাদেশের টেকনাফ এবং সংলগ্ন মায়ানমারের সিটওয়ে বন্দরের দিকে টার্গেট করে এগোনোর প্রবণতা এরকমটা কিন্তু নজরে আসছে। তবে এর অল্প স্বল্প প্রভাব কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর উপরেও পড়বে। হালকা একটা ঝোড়ো হাওয়ার সাথে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের অন্ততপক্ষে দক্ষিণাঞ্চলের জেলাগুলোর ক্ষেত্রে তৈরি হতে পারে, এরকমই কিন্তু ইঙ্গিত রয়েছে। এবং ধীরে ধীরে এখনো পর্যন্ত যা ইন্ডিকেশন রয়েছে যে তাতে দেখা যাচ্ছে যে টেকনাফ উপকূলের কাছাকাছি গিয়ে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা দুর্বল হয়ে যাওয়ার ইঙ্গিতও কিন্তু নজরে আসছে। এদিকে ইসিএমডব্লিউএফ এর যে এআই সংস্করণ রয়েছে সেখানে নজর রাখলে দেখা যাচ্ছে যে নভেম্বরের 28 তারিখ হতে হতে কিন্তু মধ্য বঙ্গোপসাগরের দিকে মেঘ পৌঁছানোর সম্ভাবনা এবং 28 তারিখ রাতের দিক থেকে কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কোথাও কোথাও, ওড়িশার উপকূলবর্তী এলাকার কোথাও কোথাও মেঘের সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টিও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 29 তারিখ হতে হতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা অন্ধ্র এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে এগোতে থাকবে, এরকম ইন্ডিকেশন রয়েছে। এবং পরবর্তী সময় কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকে মেঘের ঘনঘটা আরও বাড়তে পারে এবং পরবর্তীতে ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতেও মাঝারি বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। এবং নভেম্বরের 30 তারিখ থেকে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে নজরে আসছে। এবং সেক্ষেত্রে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু একটা অতি গভীর নিম্নচাপের চেহারা নিয়ে অন্ধ্র উপকূল এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে এগোনোর প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। যদিও তার প্রভাবে পূবালি এবং দক্ষিণ পূবালি হাওয়ার যোগান থাকার জন্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। মোটামুটি ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত এরকমই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নভেম্বরের 28 থেকে শুরু করে ডিসেম্বরের 2 তারিখের মধ্যে কিন্তু ইসিএমডব্লিউএফ এর যেটা বক্তব্য এআই মডেলের, তাতে দেখা যাচ্ছে যে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে আমি যেটা অনুমান করছি যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উত্তর শ্রীলঙ্কা এবং সংলগ্ন তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে। এবং যেহেতু শ্রীলঙ্কা উপকূলে খুব কাছাকাছি রয়েছে তাই এটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি। এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, অন্ধ্র, কেরল এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে কিন্তু ভালো বৃষ্টি দিতে পারে, সঙ্গে উপকূলবর্তী এলাকাগুলোতে কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে। পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা অন্ধ্রপ্রদেশ উপকূলের সাথে প্যারালালি খানিকটা উত্তর দিকে এগোতে পারে। তার পরবর্তী ভবিতব্য কি হবে সেটা এখনই নিশ্চিতভাবে বলা অসম্ভব। এবং সেক্ষেত্রে এটাও সম্ভাবনা রয়েছে যেটা রিকার্ভ করে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার দিকে এগিয়ে আসতে পারে। আর একটা সম্ভাবনা রয়েছে যে এটা অন্ধ্র উপকূল এবং সংলগ্ন এলাকাতে ল্যান্ডফল হয়ে ধীরে ধীরে দুর্বল হতে হতে ক্রমশ আরব সাগরের দিকে চলে যেতে পারে। আর অন্যদিকে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোলেও কিন্তু এটা দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ হচ্ছে এখানে কিন্তু লাগাতার উত্তরে শুকনো হাওয়া কিন্তু সিস্টেমটা চারিদিকে ঢুকতে থাকবে। তো বর্তমান প্রেক্ষাপটে এই ওয়েদার সিস্টেমটাকে নিয়ে, অর্থাৎ যদি এটা ঘূর্ণিঝড় ফেঞ্জালে রূপান্তরিত হয় তাহলে ভারতবর্ষের উপকূল ভাগের কোথাও, সেই সাথে বাংলাদেশের উপকূল ভাগের কোথাও কিন্তু এর সরাসরি ঘূর্ণিঝড় ক্যাটাগরি নিয়ে আঘাত করার সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে হচ্ছে, যেটা বড়সড় একটা স্বস্তির বার্তা। তবে যদি এটা অনেক বেশি উত্তর পূর্ব দিকে, বিশেষ করে পূর্ব দিকে বাঁক নেয় তাহলে কিন্তু মায়ানমার উপকূলের দিকে যদি যায়, বিশেষ করে মায়ানমারের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল উপকূলের দিকে, তাহলে কিন্তু এটা শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে সেখানে আঘাত করতে পারে। তবে বর্তমান প্রেক্ষাপটে সেই সম্ভাবনা একটু কম বলেই মনে হচ্ছে। তো এখনো পর্যন্ত যেটা অনুমান করছি যে নভেম্বরে 28 বা 29 তারিখ থেকে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই এলাকাগুলোর যে উপকূলবর্তী অর্থাৎ সমুদ্র তীরবর্তী জায়গাগুলো রয়েছে সেখানে হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারিও হতে পারে। উপকূলবর্তী জায়গাগুলো বলতে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কিছুটা হুগলি এবং পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কিছু কিছু জায়গা, এই এলাকাগুলোতে ছিটাফোঁটা থেকে হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও বিশেষ করে সমুদ্র তীরবর্তী জায়গাগুলোতে একটু আধটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে নভেম্বরের 28 তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের 2 তারিখের মধ্যে। বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে প্রভাব পড়ার সম্ভাবনা কম, তবে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা
সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না। ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলো যাজপুর, ভদ্রক, কেন্দ্রপাড়া, সেই সাথে জগৎসিংপুর, পুরী, কোনারক, ভুবনেশ্বর, এই সমস্ত যে এলাকাগুলো, এখানে উপকূলবর্তী জায়গাগুলোতে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা, সম্পূর্ণভাবে রুল আউট করতে পারছি না এই একই সময়ের মধ্যে। অন্যদিকে বাংলাদেশের উপকূলবর্তী সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, অন্যদিকে বরিশাল ডিভিশনের সবকটি জেলা, বাংলাদেশের ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলের কিছু জায়গা, সেই বিশেষ করে মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, এই এলাকাগুলো, ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন জায়গা, অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এই এলাকাগুলোর বেশিরভাগ জায়গা, এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার প্রবণতা লক্ষ্য করা যেতে পারে নভেম্বরের 28 তারিখ থেকে মোটামুটি ডিসেম্বরের 2 তারিখের মধ্যে। ফলে এই এলাকাগুলোর যে চাষবাস, সেখানে কিন্তু চাষের ক্ষেত্রে একটা বড়সড় সমস্যা হতে পারে, কারণ এই অসময়ে বৃষ্টি হলে কিন্তু এখানে ফসলের একটা বড়সড় ক্ষতির আশঙ্কা থাকবে। তবে ঝাড়খণ্ডের বেশিরভাগ এলাকা থেকে শুরু করে বিহারের সব এলাকা, উত্তরবঙ্গের সমস্ত জেলা, মেঘালয়, আসামের বেশিরভাগ এলাকা, সর্বত্রই কিন্তু এখানে সিস্টেমটার প্রভাব সেরকমভাবে পড়বে না বলেই মনে হচ্ছে। অর্থাৎ এখানে আবহাওয়া মোটের উপর পরিষ্কার এবং শুকনো থাকার সম্ভাবনাই বেশি, তবে একটু আধটু মেঘাচ্ছন্ন আবহাওয়া এখানেও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে অর্থাৎ ডিসেম্বরের 2 তারিখ পেরিয়ে যাওয়ার পর কিন্তু বঙ্গোপসাগর মোটের উপর শান্ত হতে শুরু করবে। তবে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে একটা ওয়েদার সিস্টেম থাকতে পারে, তার প্রভাব পূর্ব ভারতের দিকে সেভাবে পড়বে না, বাংলাদেশ সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে সেভাবে পড়বে না বলেই মনে হচ্ছে। ফলে সেই সময় উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু জোরালো গতিবেগে নামতে থাকবে ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর দিয়ে। ফলে যেটা হতে পারে, সেই সময় কিন্তু ঠান্ডার তীব্রতা আরও একবার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এর মাঝে আপনাদের বলে দিতে চাইব, নভেম্বরের 28 তারিখ থেকে মোটামুটি ডিসেম্বরের 1 তারিখের মধ্যে মেঘের কারণে এবং সেই সাথে বঙ্গোপসাগরের দিক থেকে ঢুকতে থাকা জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢোকার কারণে উত্তরে হাওয়া থমকে যেতে পারে দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে। তাই এখানে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা বাড়তে পারে এবং শীতের যে ছন্দ বিশেষ করে তাল মিলিয়ে চলতে শুরু করেছে, সেটা খানিকটা থমকে যেতে পারে এবং শীত একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে। তবে ডিসেম্বরের 2 বা 3 তারিখ থেকে আবার উত্তরে হাওয়া চালু হওয়ার সাথে সাথে কিন্তু এটা পুনরায় ফিরে আসবে এবং শীতের তীব্রতা সেই সময় আরও একবার বাড়তে শুরু করবে। এবং যেটা অনুমান করছি যে ডিসেম্বরের মোটামুটি 4 বা 5 তারিখ থেকে কিন্তু বেশ কড়া ঠান্ডা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম এবং পার্শ্ববর্তী ওড়িশার বিভিন্ন জায়গা, এই এলাকাগুলোতে শুরু হয়ে যাবে বলেই মনে হচ্ছে। মাঝে ব্যাক টু ব্যাক পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে পাহাড়ের কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝা নেই, এর আগে যেটা ছিল সেটা পূর্বে চীনের দিকে সরে গেছে। ডিসেম্বরের একেবারে 1 তারিখ নাগাদ অথবা নভেম্বরের 30 তারিখ নাগাদ পাহাড়ের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা সেখানে তুষারপাত দিতে পারে জম্মু কাশ্মীর, লাদাখ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে। এর পরবর্তীতে ডিসেম্বরের 5 বা 6 তারিখ নাগাদ পাহাড়ের দিকে আরও একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এসে ভালো রকমের তুষারপাত দিতে পারে। ফলে বুঝতেই পারছেন, পাহাড়ে ব্যাক টু ব্যাক পশ্চিমী ঝঞ্ঝা এসে তুষারপাত দেওয়ার পর কিন্তু সেখান থেকে ঠান্ডা হাওয়া নামতে থাকবে পূর্ব ভারতের দিকে এবং আশা করছি বঙ্গোপসাগর সেই সময় শান্তই থাকবে। ফলে ডিসেম্বর শুরু হওয়ার সাথে সাথে কিন্তু একটু একটু করে যত সময় যাবে ততই তাপমাত্রা কমতে থাকবে এবং শীত অবশেষে জাঁকিয়ে বসবে বেশিরভাগ এলাকা জুড়ে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।